এই পিচ্চি মেয়ে, এইসব কথা তোমাকে কে শিখিয়েছে? এখনো তো দুধের দাঁত পড়ে নাই, আবার আমাকে আই লাভ ইউ বলছো? মেয়েটি বলল, আমি পিচ্চি মেয়ে না, আর আমার দুধের দাঁত অনেক আগেই পড়ে গেছে। আমি আপনাকে আই লাভ ইউ বলছি, এখন আপনি আমাকে আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। আমি বললাম, আমাকে তুমি চিনো আমি কে? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মেয়েটি বলল, আমি আগেই জানতাম বেডা মানুষ অনেক রাগী, কিন্তু আপনি কি জানেন বেডা মানুষ মানে কি? আমি বললাম, কি? মেয়েটি বলল, বেডা মানুষ মানে হলো পুরুষ মানুষ। আমি বললাম, তাই বুঝি? আমি তো আগে জানতাম না। মেয়েটি বলল, আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। বান্ধবীদের সাথে বাজি ধরেছি, আপনি যদি আই লাভ ইউ টু বলেন তাহলে আমি জিতে যাব। প্লিজ একবার বলেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বলবো। কিন্তু মেয়েটি বলল, কিন্তু কি? আমি বললাম, আমি একটা জিনিস চাইবো, সেটা আমাকে দিতে হবে। মেয়েটি বলল, ঠিক আছে দিব, আগে বলেন প্লিজ। আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, যদি হেরে যাই তাহলে বিয়ে বাড়িতে থাকবো না, বাসায় চলে যাব, বলেন প্লিজ। আমি বললাম, আগে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দিবা। মেয়েটি বলল, ওকে। আমি বললাম, আই লাভ ইউ টু। এখন হয়েছে, আমারটা দাও। মেয়েটি বলল, ধন্যবাদ আপনাকে, বলেন আপনার কি লাগবে। আমি বললাম, একটা উম্মা দাও আমার গালে। মেয়েটি বলল, লুচ্চা মার্কা বেডা, কি বলে উম্মা দিব মানে কি? আমি বললাম, মানেটা বোঝো নাই তুমি? দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তুমি বলছো আই লাভ ইউ 3টা অক্ষর, আমি বলছি আই লাভ ইউ টু 4টা অক্ষর, তার মানে আমি তোমার থেকে আরো একটা অক্ষর পাই, সকিস। মেয়েটি বলল, পাগলে পাইছে নাকি? কিডনি দিমু তারপরও কিস দিমু না, বেটা মানুষ মানেই লুচ্চা। আমি বললাম, তাই বুঝি? ঠিক আছে, আমার জিনিস আমি জোর করে হলেও আদায় করব। মেয়েটি বলল, আপনার জিনিস মানে? আমি বললাম, তুমি তো আজকে থেকে আমাকে এইমাত্র আই লাভ ইউ বলছো, একবার যখন বলছো তখন তুমি শুধু আমারই। মেয়েটি বললাম, আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, তাই আপনাকে বলছি আই লাভ ইউ। সত্যি সত্যি বলছি নাকি? আমি আপনাকে আর কিছু বলতে দিলাম না, আলতো করে চুমু দিলাম মেয়েটির ঠোঁটে। মেয়েটিকে চিনি না, আজকে প্রথম দেখা হয়েছে। মেয়েটি এসেছে তার মামাতো বোনের বিয়েতে, বান্ধবীদের সাথে বাজি ধরেছে সে, আর আমি এসেছি তার বন্ধুর বোনের বিয়েতে। এখন পরিচয় দেওয়া যাক। মেয়েটির নাম মাধবী, আর আমার নাম মিজান। চলেন আবার গল্প ফিরি। মাধবী বলল, এইটা কি হলো লুচ্চা ম্যাডাম? আমি বললাম, এই মেয়ে কান্না করবে না, বিয়ে বাড়িতে কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে, প্লিজ। মাধবী বলল, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আপনি আমাকে কিস করছেন আমি সবাইকে বলে দিব। আমি মনে মনে বললাম, কি বিপদে পড়লাম, আশেপাশে এত মানুষ, এই মেয়েটা যেইভাবে কান্না করছে কেউ দেখলে আমি শেষ। শালা বন্ধুগুলো অনেক খারাপ, আমাকে একা রেখে চলে গেছে, কই যে কি করব এখন। আমি বললাম, প্লিজ কান্না করবে না, কেউ দেখলে আমি শেষ, তুমি যা বলবে তাই শুনবো, প্লিজ চুপ করো। মাধবী বলল, ঠিক আছে, আপনি যদি 12,000 টাকা দেন তাহলে আমি কান্না করব না, আর যদি না দেন তাহলে আমি সবাইকে বলে দিব আপনি আমাকে কিস করছেন। আমি বললাম, 12,000 টাকা নাই, 3,000 আছে, চলবে কি? মাধবী বলল, ঠিক আছে। আমি 3,000 টাকা মাধবীকে দিয়ে চলে গেলাম। মাধবী তো সেই খুশি, আজকে মাধবীর মামাতো বোনের বিয়ে, মাধবী ও তার বান্ধবীরা সবাই শাড়ি পরেছে, বর এসে গেছে, তাই সবাই তাড়াতাড়ি করে নিচে নামছে। মাধবী যেই সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, অমনি শাড়ির সাথে পা লেগে পড়ে যায়। মাধবী বলল, আল্লাহ গো বাঁচাও, আমি মনে হয় শেষ। চোখ খুলে তাকিয়ে দেখে সকালে ওই অচেনা মানুষটির উপর পড়েছি আমি। আমি বললাম, কি ব্যাপার? গায়ে পড়ার এত শখ কেন? জড়িয়ে ধরতে চাও, বলতেই পারতে, এই হুট করে আমার উপর পড়লে কেন? তুমি বললেই তো আমি তোমাকে জড়িয়ে ধরতাম। মাধবী বলল, আমার কি কোনো কাজ নাই যে আপনার উপর পড়তে যাব? ছেলের কি অভাব পড়েছে? আমার বন্ধু এসে বলল, কি রে ভাই মিজান, এমনভাবে শুয়ে আছিস, মনে হচ্ছে তুলার বস্তা গায়ে দিয়ে শুয়ে আছিস। আমি বললাম, ভাই এইটা তুলার বস্তা না, এটা ময়দার বস্তা, আমি তো শেষ। মাধবী বলল, কি আমি ময়দার বস্তা? লুচ্চা বেটা কোথাকার। আমি বললাম, এই যে ম্যাডাম, তুমি এইভাবে শুয়ে আছো কেন? তোমার শোয়ার ঘরের বিছানা নাই যে এইভাবে শুয়ে আছো? মাধবী বলল, ইস আমার তো মনেই ছিল না, হায় আল্লাহ। আমার কথা শুনে মাধবী অনেক লজ্জা পেল আর তাড়াতাড়ি করে চলে গেল। আমি এখনো শুয়ে আছি, চোখ বন্ধ করে, বুকের বাম পাশে হাত রেখে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছি। আমার কাছে সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে মাধবী দৌড়ে যাওয়ার কারণে শাড়ির কুচি খুলে গেছে। মাধবী বলল, এই যা, এইটা কি হলো? আমার শাড়ি তো খুলে যাচ্ছে, এখন কি করব? রুমে গিয়ে শাড়িটা ঠিক করি আগে। মাধবী শাড়ি ঠিক করার জন্য উপরে চলে গেছে। মাধবী ভুল করে ওর মামাতো ভাইয়ের রুমে চলে গেল। বিয়ে বাড়িতে সবাই নিচে, মাধবী পুরো শাড়িটা খুলে আবার নতুন করে পরবে। হঠাৎ করে আমি রুমে ঢুকে পড়লাম। আমি তো মাধবীকে এইভাবে দেখে অবাক হয়ে গেছি। মাধবী কিছুক্ষণ চুপ করে রইল, 1 মিনিটের জন্য যেন সবকিছু স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ মাধবী এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে।
আমি এখনো সবকিছু বোঝার চেষ্টা করছি। যখন বুঝতে পারলাম, তাকিয়ে দেখি মাধবী অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে পাশে গিয়ে বসলাম। কি করব ঠিক বুঝতে পারছি না। মাধবীর শরীরে কি স্পর্শ করব নাকি না। অনেক চেষ্টা করার পর পানি ছিটাতে লাগলাম মুখে। মাধবী চোখ খুলে তাকিয়ে দেখে ওর পাশে বসে আছি আমি। একবার নিজের দিকে তাকিয়ে দেখে ওর গায়ে শাড়ি নেই। তাড়াতাড়ি করে শাড়ি গায়ে দেয়। আমি যেন একটা নেশার ঘরে আছি। একভাবে তাকিয়ে আছি মাধবীর ঠোঁটের দিকে। মাধবী মনে মনে চিন্তা করছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। না জানি এই লোকটি আমার সাথে কি করেছে, এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন। যদি বাইরে গিয়ে বলে দিই যে আমার সব কিছু দেখে নিয়েছে, তখন কি হবে। আমি মনে মনে চিন্তা করছি, এই মেয়েটি এত অবুঝ কেন আর এত সুন্দর কেন। খুব ইচ্ছে করছে মেয়েটার গোলাপি রঙের ঠোঁট দুটো আলতো করে শুয়ে দিতে। মাধবী বলল, জীবনে অনেক লুচ্চা দেখেছি, কিন্তু আপনার মতো এত লুচ্চা দেখি নাই। আমি বললাম, এই মেয়ে ভদ্রভাবে কথা বলো, আমি লুচ্চার কি করেছি আমি, আমাকে লুচ্চা বলছো কেন। মাধবী বলল, আমার সব কিছু দেখে নিয়েছেন আপনি, এখন আমার কি হবে। আমি বললাম, আমি কিছু দেখি নাই, আমি আসছিলাম আমার ফোন নিতে, এসে দেখি তুমি আমাকে দেখার পর অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তো তোমাকে স্পর্শও করি নাই, কিন্তু এখন স্পর্শ করব তোমাকে। মাধবী বলল, দেখুন আমার কাছে আসবেন না। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি পিচ্চি, তুমি কি আমার বউ হবে। মাধবী বলল, না আমি আপনার বউ হব না। আমি বললাম, কি বললে, আমার বউ হবে না। আমি যখন একবার বলছি তুমি আমার বউ হবে মানে হবেই। বলেই আমি রুমের দরজা লক করে দিলাম। মাধবীর তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি আস্তে আস্তে মাধবীর দিকে এগিয়ে যাচ্ছি। অন্যদিকে মাধবীর আম্মু মাধবীকে খুঁজে পাচ্ছে না। সবাই খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে উপরে চলে আসে। এইদিকে মাধবী চিৎকার করতে থাকে, জোরে জোরে কান্না করছে। ওর কান্না শুনে সবাই উপরে চলে আসে। মাধবীর আম্মু বলল, মাধবী মা আমার, কি হয়েছে তোর, এইভাবে চিৎকার করছিস কেন, দরজা খোল। মাধবী বলল, আম্মু গো বাঁচাও, আমাকে এই লোকটা আমাকে মেরে ফেললো গো। আব্বু কই। আমি বললাম, সবাই যখন চলে এসেছে তখন সব দোষ আমার উপরেই পড়বে। মাধবীর হাতটা চেপে ধরে হালকা করে মাধবীর গলায় চুমে খেলাম। মাধবী তো সেই চিৎকার করতে লাগলো। বাইরে মাধবীর বাবা মা দরজা ভাঙতে চেষ্টা করছে। তো এভরিওয়ান, এই গল্পটির নেক্সট পার্ট চাইলে সবাই 1000+ কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।